আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। জনসমুদ্রে পরিণত হলো নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ। হেলা ফেলা চলবে না, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাপান সফরের প্রথম দিনে টোকিওতে প্রধান উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সাক্ষাৎ। যে কোনো পরিস্থিতিতে 26 জুনের মধ্যে নির্বাচন জানালেন ডক্টর ইউনূস। অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্ত্রী জুবাইদার সঙ্গে খালাস পেলেন তারেক রহমান। মামলা ত্রুটিপূর্ণ ছিল স্বীকার করলেন দুদক আইনজীবীও। কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজাহারকে বরণ করে নিলেন কর্মী সমর্থকরা। জুলাই আন্দোলনের ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা। জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে, জানাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। 7 জুন পবিত্র ঈদ উল আজহা। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত। রাজধানীর মিরপুরে বাসায় ঢুকে ছুরিকাঘাতে দম্পতিকে হত্যা, এক প্রবাসী আটক। পরকীয়ার জেরে খুন বলছে পুলিশ। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের আন্দোলন শিথিল, আগামীকাল 1 ঘণ্টার কর্মবিরতি ঘোষণা। প্রধান উপদেষ্টা ফিরলে পরবর্তী সিদ্ধান্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass. ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলে সাফ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই হিসেবে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, সংস্কার ও বিচারের আড়ালে সরকারের ভেতর বাইরে থাকা বেশ কিছু মানুষের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সরকারের প্রতিপক্ষ না বানানোর আহ্বানও জানিয়েছেন তিনি। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। তরুণের ঢল নেমেছে রাজধানীর বুকে। যে তরুণরা ভোট দিতে পারেনি 2014, 18 কিংবা 24-এর নির্বাচনে, যে তরুণ তুর্কির দল মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে নেমে এসেছিল স্বৈরাচার পতন আন্দোলনে, নয়াপল্টনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এই তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছে সেই তরুণ শক্তি। বিএনপির 4 সাংগঠনিক বিভাগ ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট আর ঢাকার তরুণরা সমাবেশে যোগ দিতে দিনের শুরু থেকেই জড়ো হতে থাকেন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। একদিকে ফকিরাপুল ছাড়িয়ে মতিঝিল, অন্যদিকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল এবং আশপাশের এলাকায়ও বিস্তৃত হয় জমায়েত। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সমাবেশে মূল আকর্ষণ ছিলেন বিএনপির তারুণ্যের প্রতীক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি তুলে ধরেন তরুণদের লক্ষ্য করে আগামীর বাংলাদেশে বিএনপির কর্মপরিকল্পনা। বলেন, ডিসেম্বরেই হতে হবে নির্বাচন। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে টালবাহানা চলছে বলে মন্তব্য করেন তারেক রহমান। কেউ ক্ষমতায় থাকতে চাইলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর ঘটনাকে স্বৈরাচারী ঘটনার পুনরাবৃত্তি বলেই মনে করেন তারেক রহমান। জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। জনপ্রত্যাশা বুঝতে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকার এই সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বিএনপির 3 তরুণ সংগঠনের 10টি সাংগঠনিক বিভাগের সমন্বিত কর্মসূচি, যার মধ্য দিয়ে তারা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে নিজেদের শক্তিমত্তা, জনসম্পৃক্ততা এবং দক্ষতা, এবং বলছে দেশের মোট তরুণের অধিকাংশই বিএনপির সঙ্গে আছে, যারা রাজনৈতিক অধিকার হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। এবং এই তারুণ্যের সমাবেশ থেকে প্রত্যাশা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার অতি দ্রুত সময়ের মধ্য দিয়ে নির্বাচনের ব্যবস্থা করে তরুণদের ভোটাধিকার নিশ্চিতের সুযোগ করে দেবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সব পথ যেন মিশেছিল নয়াপল্টনে। বিএনপির 3 সংগঠনের তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছিলেন ঢাকা সহ 4 সাংগঠনিক বিভাগের লাখো তরুণ। তাদের দাবি দ্রুতই দেশে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র। বিএনপি নেতারাও বলেছেন ভোটের রোডম্যাপ চাওয়াতে পদত্যাগের নাটক দেখেছে মানুষ। যারা 9 মাসে সংস্কার করতে পারেনি তারা 900 বছরেও পারবে না। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। অধিকারের প্রশ্নে আপোষহীন তারুণ্যের জমায়েত, তবে সেই অধিকার নিজের কিংবা স্বজনদের জন্য নয়, বরং গণতন্ত্র আর ভোটের অধিকার চেয়ে ঢাকার রাজপথ প্রকম্পিত হলো তারুণ্যের স্লোগানে। নয়াপল্টনে সমাবেশের স্থান হলেও জমায়েত ছড়িয়ে যায় নটরডেম কলেজ থেকে কাকরাইল মোড়ে। কোথাও ছিল না তিল ধারণের ঠাঁই। লক্ষাধিক তরুণ কিশোর দেশের পতাকা হাতে ভোটের অধিকার ফিরিয়ে আনার প্রত্যয় জানান। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশ থেকে সংগঠনগুলোর তরুণ নেতারা জানালেন তাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। তরুণদের মতামতের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে শপথ, সেটি আজ উচ্চ বাক্যে এখান থেকে প্রকম্পিত হবে। তরুণদের সাথে সুর মিলিয়ে বিএনপি নেতারা বলেন, কোনো কিছুর দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোনো সুযোগ নাই। ব্যালটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কারের সমাধান হবে, আপনাদের মাধ্যমে হবে না। আপনারা কে এই সমস্ত স্টেটমেন্ট আর করবেন না। এই 9 মাসে যারা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি দয়া করে একটা ব্যবস্থা নেন। বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন রোডম্যাপ না পেলে আন্দোলনে যাওয়ার। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয়, সেটা হবে ইতিহাসের একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার এবং মামলা এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। দ্রুত নির্বাচনের দাবিতে জুলাই আগস্টে বিএনপির তরুণ এই 3 সংগঠন আবারও কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছে। 2023 সালে সারা দেশে এরকম তারুণ্যের সমাবেশ করেছিল বিএনপির 3 সংগঠন, ছাত্র, যুব আর স্বেচ্ছাসেবক দল, যার ফলাফল হাতে নাতে আসে জুলাই অভ্যুত্থানে। তাই ভোটের অধিকার প্রতিষ্ঠায় আবারও তরুণদের কাছে ফিরল বিএনপি। তাদের কাছে জানতে চাইল আগামীর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনার কথা। তরুণরাও জানালেন তারা প্রস্তুত বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগ JBPFL এর সভাপতি তারো আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস টোকিওতে ফ্রেন্ডস অব বাংলাদেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
4 দিনের জাপান সফরের প্রথম দিন ব্যস্ত সময় কাটান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওতে ফ্রেন্ডস অব বাংলাদেশ অনুষ্ঠানে তিনি বলেন, 15 বছর ধরে ধ্বংস, স্বৈরশাসন, গুম খুনের রাজত্ব কায়েম করেছিল বিগত সরকার। সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে। 15 years of people disappearing, you don't know where they went. You couldn't find out. Still we don't find out many. So 10th month now that we are going through this. We feel that we have come a long way. Banks are functioning. We are paying back our dues to the people who. এ সময় তিনি নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও কথা বলেন। জানান, চলতি ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যেই ভোটের আয়োজন হবে। So people are insisting, tell us when the election would be, because politicians are very impatient to get the election, get to their seats of power. So I've been promising them for a long time. It could be in December of 2025, this year, or at the latest June of 2026. এর আগে স্থানীয় সময় 2:05 মিনিটে টোকিও পৌঁছান অন্তর্বর্তী সরকার প্রধান। পরে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারো আসো সাক্ষাৎ করেন প্রফেসর ইউনূসের সাথে। সেখানে অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে অগ্রসর করার জন্য ধন্যবাদ জানান এবং একটি মসৃণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার এবং নির্বাচন এই 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এরপর দ্য নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাকাওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 30তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। অলক হাসান, যমুনা নিউজ। দুর্নীতির অভিযোগে করা মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, যে প্রক্রিয়ায় সাজা দেয়া হয়েছে সেটি সঠিক হয়নি। জুবাইদা রহমানের আইনজীবী জানান, অভিযোগের সত্যতা না থাকায় একই মামলায় আপিল না করলেও খালাস পেয়েছেন তারেক রহমান। এদিকে দুদকের আইনজীবীও বলেছেন মামলাটি ছিল ত্রুটিপূর্ণ। মায়ের দেয়া 35 লাখ টাকার এফডিআরকে দেখানো হয়েছিল ডাক্তার জুবাইদা রহমানের অবৈধ সম্পদ হিসেবে, যেই টাকা তার মা পেয়েছিলেন বাড়ি ভাড়া থেকে। তবু এই টাকার জন্য ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের সাজা দিয়েছিলেন বিচারিক আদালত। এই সাজা মাথায় নিয়েই 17 বছর পর গত 5 মে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। পরে জুবাইদা রহমানের আবেদনের প্রেক্ষিতে 13 মে আপিল দায়েরের 587 দিন বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। 14 মে গ্রহণ করা হয় শুনানির জন্য। একই সঙ্গে জরিমানা স্থগিত করে ওই দিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়। 2 দিন শুনানির পর বুধবার জুবাইদা রহমানকে খালাস দিয়ে আপিলের রায় দিলেন হাইকোর্ট। রায়ে জুবাইদা রহমানের পাশাপাশি তারেক রহমানেরও অবৈধ সম্পদের কোনো সত্যতা না পাওয়ায় খালাস দেওয়া হয়। আদালত পর্যবেক্ষণে বলেন, যে প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে তা ঠিক হয়নি। জুবাইদা রহমানের আইনজীবী জানান, যে সম্পদগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছিল তার একটিও জ্ঞাত আয় বহির্ভূত না। উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। আর কাজেই আপনি যদিও উনি আপিল করতে পারেননি, আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলায় প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন। এবং মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। এদিকে দুদকের আইনজীবীরও স্বীকারোক্তি, এই মামলা ছিল ত্রুটিপূর্ণ। একটা মামলা ফাইল করছে, ডেট অফ অকারেন্স দেখাচ্ছে 82 সাল থেকে। 82 সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিল। 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। 2023 সালের 2 আগস্ট তারেক রহমানের 9 বছর এবং জুবাইদা রহমানকে 3 বছরের কারা ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 13 বছর পর মুক্তি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।
মুক্তি পেয়েই দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানোর অভিযোগ করেন তিনি। বিচার চান যুদ্ধাপরাধের বিচারের নামে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের। আর দলটির আমির দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বুধবার সকাল 9:30 হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সরাসরি আসেন শাহবাগ মোড়ের সংবর্ধনা অনুষ্ঠানে, যেখানে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন হাজারো নেতাকর্মী। আমরা মনে করি এটিএম আজহারুল ইসলামের মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের ন্যায় বিচারের সূচনা হলো। এত বছর জেল খাটার পরে একটা লোক মুক্তি পাইছে, সত্যের জয় হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, জন্য আমরা আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত। একজন নিরপরাধ ব্যক্তিকে কোণঠাসা করার জন্য জেলখানা লাগছে। এ সময় জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের হাত ধরেই মঞ্চে ওঠেন দলটির সাবেক এই ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মিথ্যা অভিযোগ ও মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড দেয়া হয় তাকে। সেই সব নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এ সময় জামাত আমির দলমত নির্বিশেষে দেশবাসীর সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে এরপর পরিবারের প্রিয়জনদের উদ্দেশ্যে রওনা দেন সদ্য কারামুক্ত আজহারুল ইসলাম। এর আগে মঙ্গলবার 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে তাকে খালাস দেন সর্বোচ্চ আদালত। আপিল রিভিউয়ের আদেশের পর্যবেক্ষণে আদালত বলেন, অতীতে বিচারের নামে অবিচার হয়েছে। নিজ নিজ জায়গায় চলে যাবেন, রাস্তা ছেড়ে দেবেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য যেমন ভালো নেতার প্রয়োজন, তেমনি প্রয়োজন বিবেকবান ভোটারেরও। দিনাজপুরের বিরলে পথসভায় এমন কথা বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস বলেন, অর্থ ও সুবিধার কাছে বিবেক বিক্রি এবং মার্কা দেখে নেতা নির্বাচনের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব নয়। বলেন, শুধুমাত্র বড় বড় শহরে আন্দোলন করেও গুণগত পরিবর্তন আসবে না, এজন্য নিজেকে বিবেকবান ভোটার হতে হবে বলে মন্তব্য করেন তিনি। সার্জিস বলেন, টাকা খাওয়ার জন্য মামলা বাণিজ্য শুরু করেছে একটি দল। নতুন বাংলাদেশে কোনোভাবেই মামলা বাণিজ্য চলতে দেয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপির সংগঠক। দ্বিতীয় দিনে আজ দিনাজপুরের 7 উপজেলায় পথসভায় অংশ নেবেন সার্জিস আলম। বিবেকবোধ সম্পন্ন যদি নেতা খুঁজেন, তার আগে বিবেকবোধ সম্পন্ন ভোটার হতে হবে। নিজের বিবেককে কয়েকটা টাকার কাছে, কিছু সুযোগ সুবিধার কাছে, একজন নেতার কাছে, একটা দলের কাছে, একটা মার্কার কাছে বিক্রি করে দিয়ে যদি এলাকার ভালো খুঁজি, এলাকার ভালো হওয়া কোনোদিন সম্ভব নয়। বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী 7 জুন। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ঈদ উল আজহা উপলক্ষে এবার 5 থেকে 14 জুন টানা 10 দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। জিলহজ মাসের 10 তারিখে উদযাপিত হয় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। মাসটি শুরু নির্ভর করে চাঁদ দেখার ওপর। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে বসে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। দেশের আবহাওয়া অফিস, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করে। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ধর্ম উপদেষ্টা। জানান, দেশের আকাশে চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে শুরু হবে জিলহজ মাস। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা দিয়েছে। 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। উপদেষ্টা জানান, ঈদ উল আজহা মুসলমানদের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ নিয়ে এলো। 8টা জেলায় দিনাজপুর,
রংপুর, নীলফামারী, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলা প্রশাসন এবং আলেম ওলামাদের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে, ওখানে সব দেখা গেছে। কোরবানির ঈদ উপলক্ষে এবার ৫ ও ৬ জুন এবং পরে ৮ থেকে ১০ জুন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি ঘোষিত হয়েছে। ১৩ ও ১৪ জুন শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বিয়ের কথা গোপন রেখে সৌদি প্রবাসীর সাথে সম্পর্ক, সেই প্রবাসীর হাতেই খুন হলেন শিক্ষার্থী ও তার স্বামী। বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে এমন নৃশংস ঘটনায় হতবাক প্রতিবেশী আর স্বজনরা। ঘটনাস্থল থেকে ঘাতককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। চলছে মামলা দায়েরের প্রস্তুতি। মিরপুর ১১ নম্বরের বি ব্লকের প্রথম সড়কেই বিভীষিকা। প্রতিবেশীরা জানায় ৩৫ নম্বর বাড়ির ৫ তলায় সাবলেট থাকতেন পাপ্পু ও দোলা দম্পতি। শোরগোল শুনতে পেয়ে ওই ফ্ল্যাটে গিয়ে দোলনা আক্তার দোলা ও তার স্বামীর মরদেহ দেখতে পান তারা। মায়ার বন্ধন, একটা বাচ্চা পালা, একটা মা বাবার সন্তান। আপনারা বোঝেন না, আপনাকে মা বাবা আছে না, এই বাচ্চাকে কত মায়া। পৃথিবী লেখা দেয়, তারপরে তো এই মায়ের ঋণ শোধ হয় না। পুলিশ জানায় দোলার পূর্ব পরিচিত গাউস সৌদি প্রবাসী। বুধবার দুপুরে বাসায় যান তিনি। হঠাৎ ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকেন। ঘটনাস্থলেই প্রাণ হারায় দোলা ও তার স্বামী নাজমুল পাপ্পু। ওনারা হচ্ছে 5 মাস যাবত এখানে থাকে। বেসিক্যালি হচ্ছে যে মহিলাটা উনি ভাড়া নিয়েছে, উনি হচ্ছে উত্তরা ইউনিভার্সিটিতে LLM পড়তো, আর হচ্ছে ওনার হাজব্যান্ড একটা ফার্মাসিউটিক্যালসে জব করতো। একটা ছেলের সাথে ওনার সম্পর্ক ছিল, যেটা হচ্ছে যে মার্ডার করছে সেই ছেলে আর্মির যে ক্যাপ্টেন ছিল তার কাছে স্টেটমেন্ট দিছে। আপনারা কারা বলছে যে আমরা আইনের লোক, বলছে যে ঠিক আছে আমি আত্মসমর্পণ করলাম, আমি গেট খুলে দিতে আসি। পরে ওই লোকই গেট খুলে দিছে। 999-এ ফোন পেয়ে পুলিশ গাউসকে আটক করে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে পরকীয়া সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড। বিভৎস ছুরিকাঘাত করে খুব রাগ ক্ষোভ থেকেই পরবর্তীতে সে গাউস প্রাথমিকভাবে জানায় যে আমার সাথে প্রেম করে আরেকজনের সাথে প্রেম করতেছে, এটা সে মেনে নিতে পারে। এটা সে না মেনে নিতে পেরেই এই ঘটনাটি ঘটে। দোলা উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন, আর স্বামী পাপ্পু বেসরকারি চাকুরিজীবী। মিরপুরের ওই বাসায় সাবলেট থাকতেন তারা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মবিরতিতে গেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মচারীরা। সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন, যার ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বর্তমানে শুধু জরুরি বিভাগ চালু থাকলেও অন্যান্য সব নিয়মিত সেবা বন্ধ রয়েছে। হাসপাতালের কর্মীদের দাবি, সেখানে চিকিৎসাধীন কিছু জুলাই যোদ্ধার দুর্ব্যবহার, হামলা ও ভাঙচুরের কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাসপাতালের পরিচালক জানান, কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধারা, সেই সঙ্গে হাসপাতাল ভাঙচুর করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চিকিৎসক ও নার্সরা জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন। সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের আন্দোলন কিছুটা শিথিল করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে প্রধান উপদেষ্টা দেশে ফেরার আগ পর্যন্ত সচিবালয় সহ সারা দেশে 1 ঘন্টার কর্মবিরতি পালন করবেন তারা। এর মধ্যে এই আইন বাতিল না হলে আগামী রোববার থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারী নেতারা। সরকারি চাকরি অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিলের দাবির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে, সেই আশ্বাসে বুধবার স্থগিত ছিল আন্দোলন। কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের টানা 4 দিনের বিক্ষোভের পর এদিন স্বাভাবিক ছিল সচিবালয়ের কার্যক্রম। চাকরি অধ্যাদেশ বাতিলে কর্মচারীদের দাবি নিয়ে বুধবার মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠক করেন 7 সচিবের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি। বৈঠক শেষে ভূমি সচিব জানান, প্রধান উপদেষ্টা জাপান সফরে রয়েছেন, তিনি দেশে ফিরলে এ নিয়ে আলোচনা হবে। এরপর সিদ্ধান্ত হবে অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিল নাকি বহাল থাকবে। স্যারের পক্ষ তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা দেশে নেই। প্রধান উপদেষ্টা আসলে তখন এটা তুলবে না আর কি জিনিসটা। আর আমাদের কর্মচারীরা অবাধ্য না, ওরা শুনবে আমার বিশ্বাস। ওরা বুঝে তো, ওরা তো জানে ওদের হাত দিয়ে তো হয় সবকিছু।
ওরা এটা বুঝবে, আমি বিশ্বাস করি যে ওরা স্থগিত করবে। এ অবস্থায় কর্মচারী নেতারা বৈঠকে বসেন ভূমি সচিবের সাথে। এরপর নেতারা জানান প্রধান উপদেষ্টা দেশে ফেরার আগ পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে কর্মবিরতি পালন করবেন তারা। এমার্জেন্সি সার্ভিসের বিষয়টি বিবেচনা করে আমরা সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে। ডিসি অফিস, বিভাগীয় কমিশনার অফিস সময়ে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এ সময় দাবি আদায়ে সরকারের 3 উপদেষ্টা ও সচিবকে স্মারকলিপিও প্রদান করবেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। স্মারকলিপিটা দিব 31 তারিখের পরে। আমরা অবশ্যই নতুন কর্মসূচি ঘোষণা করব। যদি কোনো ভালো কোনো ফলাফল আমরা না পাই, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সেটা মাঠ পর্যায়ে থাকবে না আমরা অবস্থান কর্মসূচি করব, সেটা আমরা পরে ক্লিয়ার করব। গত বৃহস্পতিবার সরকারি চাকরি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর থেকেই কর্মচারীদের আন্দোলনের মুখে অনেকটা স্থবির সচিবালয়ের কার্যক্রম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য। বিকেলে ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সমাবেশ থেকে হামলার বিচারের দাবি তোলা হয়। বক্তাদের অভিযোগ, মঙ্গলবার শাহবাগ বিরোধী ব্যানারেই হামলা চালায় ছাত্র শিবিরের কর্মীরা। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার প্রতিবাদে মিছিলে দফায় দফায় হামলা চালিয়েছে তারা। দ্রুত হামলাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। পূর্ব ঘোষিত একটি প্রোগ্রামে ছাত্র শিবির বিনা উস্কানিতে যে হামলা চালায় দফায় দফায়, তারই প্রতিবাদে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আজকে একটি কর্মসূচি দ্বারা আহ্বান করে। সেখানেও আমরা দেখতে পাই ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সন্ত্রাসীরা তাদেরকে ব্যাপক গুরুতরভাবে মেরে আহত করে। গতকালে ছাত্র শিবিরের সন্ত্রাসী হামলার যদি বিচার কাজ না হয়, প্রশাসন যদি এটার শনাক্ত করে বিচার না করে, তাহলে আমরা ধরে নেব যে প্রশাসন ছাত্র শিবিরের সন্ত্রাসী হামলার মদত দিয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। টেকনাফ সেন্ট মার্টিন রুটের সার্ভিস বোট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, সাগর উত্তাল থাকায় 25শে মে থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে মালামাল আনা নেওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় অসুস্থ হয়ে পড়লে কাউকে জরুরি ভিত্তিতে টেকনাফ নিয়ে আসাও সম্ভব হচ্ছে না। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় দেখা দিয়েছে নানামুখী সংকট। জেলা প্রশাসক জানিয়েছেন, খাদ্য সংকট কাটাতে সরকারের পক্ষ থেকে গত 10 দিনে 76 কেজি চাল সরবরাহ করা হয়েছে। এছাড়াও 100 অসচ্ছল পরিবারকে 5000 টাকার ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে 76,000 কেজি চাল সরবরাহ করা হয়েছে। এছাড়াও আরও 100টি দুস্থ পরিবার আইডেন্টিফাই করা হয়েছে। তাদেরকে অতিরিক্ত আরও প্রত্যেক পরিবারকে 5000 টাকা সহ পরিবার ফুড প্যাকেজ সরবরাহ করা হয়েছে। পিরিয়ড শব্দটিতে সংকোচবোধের সময়টা পার করে সমাজ এগিয়েছে কতটা সচেতন হতে হবে সেই সময়টায়। মাসিক এখন লজ্জা নয়, সচেতনতার বিষয়। সমাজে বিদ্যমান ট্যাবু দূর করে প্রয়োজনীয় পিরিয়ড পণ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিশেষজ্ঞরা। নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ পিরিয়ড, অথচ আজও এ বিষয়টি ঘিরে রয়ে গেছে অসংখ্য ট্যাবু, কুসংস্কার আর নীরবতা। 2025 সালে এসে যখন পৃথিবীর সাথে মহাকাশের যোগাযোগ সহজ করার নানা উপায় বের করা হচ্ছে, তখন নারীর স্বাভাবিক জৈব প্রক্রিয়া নিয়ে নিষিদ্ধ সব ট্যাবু বিরাজমান। লজ্জার কোনো বিষয় নয়, এটা আমাদের একটা মাতৃত্বের প্রথম ধাপ। আমাদের এই ধরনের সিচুয়েশনে পড়লে আমাদের অনেক বেশি খারাপ লাগে। আমরা এটা গিয়ে টিচারদেরকে বলি, আমাদের ফিমেল ম্যামদেরকে জানাই, ওনারা আমাদেরকে সাহায্য করে, অথবা আমরা স্টুডেন্টরাও নিজেদের ব্যাগে প্যাড রাখি। তবে কিছুটা হলেও ধীরে ধীরে ভাঙছে এই নীরবতা। যেখানে এক সময় পিরিয়ড ছিল গোপনীয়, লজ্জার, সেখানে আজ মেয়েরাই বলছে নিজেদের কথা। আমাদের উচিত না এগুলা নিয়ে লজ্জা করা। দোকানপাটে আমি দেখি যে যখন আমরা স্যানিটারি ন্যাপকিন কিনি, এটাকে কালো প্যাকেটে মুড়িয়ে তারপরে দেয়। তো এটা আমার কেমন লাগে যে আমি কোনো অপরাধ করছি না,
হচ্ছে যে কোনো এমন কিছু কিনছি যেটার কারণে অন্য কেউ দেখলে আমি লজ্জা পাবো। অনেকের হচ্ছে মেনস্ট্রুয়াল পেইন হয়, সেজন্য ক্যাম্পাসে কোনো ফার্মেসি নেই। তো আই থিঙ্ক যে ক্যাম্পাসে হচ্ছে ফার্মেসি থাকলে ভালো হতো। পিরিয়ড বিষয়টাকে সবার নর্মালভাবে নেওয়া উচিত এবং বাকি আমরা যারা আছি সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত এবং সবাইকে সচেতন করা উচিত। বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি, ভাঙছে সামাজিক ট্যাবু। এই দলে যোগ দিয়েছেন পুরুষরাও। তারা বলছেন পিরিয়ড বা মাসিক এখন শুধু নারীর বিষয় নয়, এটা পরিবার ও সমাজেরও দায়িত্ব। ফ্যামিলির ভেতরে যারা বাবা মা আছে সন্তানদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে না, মন খুলে কথা বলতে না পারার কারণে কিন্তু তারা অনেক ধরনের ভুলভ্রান্তিরও শিকার হয়। আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে দেখা হয় জিনিসটাকে, অনেক মেয়েদের হচ্ছে ওরা সাফার করবে, তারপর হচ্ছে মানে একটু ন্যারো মাইন্ডে দেখা হয়। আসলে এটা সেন্সিটিভ, আমরা নিজেরা বানিয়েছি এটাকে। প্রত্যেকটা ছেলে যারা এই ব্যাপারটা নিয়ে হাস্য রহস্য করে থাকে তাদের অন্ততপক্ষে ভাবা উচিত তার ঘরে মা বোন আছে। পিরিয়ডের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, মানসিক সাপোর্ট এবং সামাজিক স্বীকৃতি, এ 3 বিষয় সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে যৌথ সচেতনতায় পারে সহনশীল ও স্বাস্থ্যবান সমাজ গঠন করতে। আমরা টয়লেটের সময় টয়লেট পেপার ব্যবহার করছি, সেটা যদি স্বাভাবিক হয় তাহলে মেনস্ট্রুয়েশনের সময় একটা মেয়ে ন্যাপকিন ব্যবহার করবে, এটাও স্বাভাবিক। এইটুকু জিনিস যদি আমরা সবাইকে সহজভাবে বোঝাতে পারি, এখন সবাই অনেক সচেতন, শুধু সহজভাবে নিলেই হয়ে যায়। মেয়েটা কিংবা আমার বোনটা প্যাড নিয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এটুকু পরিবর্তন হলে আমাদের মোটামুটি সামাজিক পরিবর্তন হয়ে যায়। মেয়েরা যেন নিরাপদ, সুস্থ ও সম্মানের সাথে বেড়ে উঠতে পারে, সেই দৃষ্টিভঙ্গি গড়াই এখন সময়ের দাবি। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। আবার ইসরায়েলি বর্বরতার সাক্ষী হল নিরস্ত্র ক্ষুধার্ত গাজাবাসী। এবার ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে সেনারা। হুড়োহুড়িতে পায়ের তলায় পিষ্ট হয়ে প্রাণ গেছে কমপক্ষে 3 জনের, আহত প্রায় অর্ধশত। এই ঘটনায় নিন্দা জানিয়ে হৃদয় বিদারক আখ্যা দিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার প্রথমবারের মতো উপত্যকায় ত্রাণ বিতরণ করে সমালোচিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। বলতে গেলে এই দৃশ্য হৃদয় বিদারক। ত্রাণ সরবরাহে সহযোগীদের নিয়ে আমাদের একটি কার্যকরী পরিকল্পনা রয়েছে। গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে এবং বেসামরিকদের চাহিদা মেটাতে মানবিক কার্যক্রম আরও জোরালো করার আহ্বান জানাচ্ছি। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।